লামডিংয়ের আশ্চর্য লোকেরা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। লামডিংয়ে খুবই অদ্ভুত অদ্ভুত ধরনের ঘটনা ঘটত। এটি খুব ছোট্ট একটা শহর। এখানে কৃপণ, লোভী, রাগী, চোর, সাধু, ম্যাজিশিয়ান, ডাকাত, সাহসী, ভীতু নানা ধরনের লোক বাস করত। সকলেই সকলকে চিনত। মগন ছিল চোর, এবং খুব একটা উঁচু দরের চোরও নয়। প্রায়ই চুরি করতে কারো বাড়িতে ঢুকে ধরা খেত সে। সত্য সিন্ধু বাবুর বউ একদিন রান্নাঘরে ঢুকে তাকে ধরে ফেলল। চুরি করার আগে মগন জালের মিষ্টের থেকে মাছের ঝোল আর ভাত বেড়ে খাচ্ছিল আপন মনে। খেয়ে দিয়ে বাসনপত্র নিয়ে সটকাবার মতলব। ধরা পড়ে যাওয়ায় খুব বিগলিত মুখে বলল, চারটি খাচ্ছি মাসিমা, গরিবের তো একটাই দোষ, বড্ড খিদে পাই। সত্য সিন্ধু বাবুর বউ তাতে গললেন না, চেঁচিয়ে পুরো পাড়া মাথায় করলেন। লোক জড়ো হয়ে মগনকে দুঘা কষিয়ে দিল সবাই। এতে প্রতিবেশী গগনবাবু একটু অসন্তুষ্ট হয়ে রীতিমতো উঁচু গলায় কালীবাবুকে বললেন, মশাই, মগনটা একেবারে কাঁচা চোর বটে, কিন্তু চোর তো এ তল্লাটে এই মোটে একটাই চোর। তা ও যদি চুরি ছেড়েই দেয় তবে গেরস্থকে সজাগ রাখার আর কোনো উপায় রইল না। চোর ছাচোর থাকলে মানুষ সাবধান হতে শেখে। চন্দ্র নষ্ট চন্দ্রার দিন যে চুরির প্রথা আছে, তাও হলো ওই একই জিনিস। আমি বলি কি, মগন যদি চুরি করতে গিয়ে ধরা পড়েই, তবে আমাদের উচিত ওকে হাসি মুখে ক্ষমা করা। মগন আমাদের একটা মৌলিক শিক্ষা তো দেয়, সতর্কতার শিক্ষা। কালীবাবু কথাটার যুক্তিযুক্ততা মেনেই বোধহয় আমতা আমতা করে বললেন, গগনের উচিত চুরিটা আরো ভালো করে শেখা, নইলে প্রায়ই বেটা ধরা পড়ে মাঝরাতে আরামের ঘুমটার দফারফা হয়ে যায়। মোটেই ভালো কথা নয়। গগনবাবু দুঃখ করে বললেন, কে শেখাবে বলুন? সেরকম গুরু কি আর আছে? আমরা ছেলেবেলায় দেখেছি করিম, চোর সামন্ত, দারোগার কোমরের বেল্টখানা বাজি রেখে দিনে দুপুরে চুরি করল। কালীবাবু গম্ভীর গলায় বললেন, দুপুরে দারোগারা খুব ঘুমোয়, আর ঘুমানোর সময় বেল্ট তো খুলেই রাখে। এটা খুব খারাপ অভ্যাস। গগনবাবু মাথা নেড়ে বললেন, মোটেই নয়। কোমরে পড়া অবস্থায় খুলে নিয়ে করিম বাজি জিতল, তার উপর সামন্ত দারোগা। 5 টাকা দিয়ে আশীর্বাদ করে বললেন, জীবনে এরকম চোর আর দেখিনি, তুই ডাকাত হ। পরদিনই সকালবেলা মগন বাজারে গিয়ে গোপেশ জাদুকরকে ধরল। গোপেশদা, 2-4টে হাত সাফাই একেবারে শিখিয়ে দিন, নইলে ইজ্জত থাকছে না। গোপেশ জাদুকর লোকটা মজার মানুষ। সময়ে এবং সর্বত্রই সে হাত সাফাই দেখায়। ম্যাজিক ছাড়া সে একদম থাকতে পারে না। বাজার করার সময়েও সে কত সময়ে মাছ, ফুলকপি, আলু বা দোকানে ঢুকে বিস্কুটের প্যাকেট, ক্রিমের শিশি সকলের চোখের সামনে হাওয়া করে দেয়। তবে মগনের সঙ্গে তার তফাৎ হচ্ছে, সে আবার জিনিসগুলো ফিরিয়ে দেয়। সে তো চোর নয়। রোজকার মতোই সে মগনকে বোঝাতে লাগলো, চোর যদি জাদুকর হয় বা জাদুকর যদি চোর হয়, তাহলে সমাজের ঘোর বিপদ। চুরি করা যদি ছেড়ে দিস তবে শেখাতে পারি। মগন মাথা চুলকাতে চুলকাতে বলল, আচ্ছা ভেবে দেখি। আসলে মগনের বিপদ হয়েছে পায়রাকে নিয়ে। পায়রা নামে একটি মেয়ের সঙ্গে তার খুব ভাব, কিন্তু পায়রার বাপ 500 টাকা পণ চেয়ে বসেছে। সেটা জোগাড় না হলে বিয়ে হওয়ার নয়। পায়রা রোজ খোঁটা দিচ্ছে। ছি, খুব জানা আছে, কেমন মুরুদের চোর তুমি। মগনকে বিদায় করে গোপেশ নানা মজার কাণ্ড করতে করতে বাজার সারে। শৈবালবাবু অতি সতর্ক লোক। তার জামার ভিতরে গুপ্ত পকেট, তাতে টাকা রাখে। সেফটি পিন দিয়ে আটকে তবে বাজারে আসেন এবং সারাক্ষণ পকেটের একটা হাত চেপে ধরে থাকেন। সেই শৈবালবাবু আজ শীতের প্রথম ফুলকপি কিনে দাম দিতে গিয়ে পকেটে টাকা নেই। গোপেশ পাশেই দাঁড়িয়ে পালং শাক কিনছিল। একটু হেসে বলল, আরে তাতে কি, আমি কিছু ধার দিচ্ছি,
কপিটা কিনেই বাড়ি নিয়ে যান। শৈবালবাবু হে হে করে কিছুক্ষণ জামার পকেটটা চুলকালেন, তারপর গোপেশকে বললেন, ইয়ে বুঝলে কথাটা 5 কাউন্ট করো না। ষষ্ঠীপদের সঙ্গে একটা বাজি ধরেছিল, যদি কেউ আমার পকেট কখনো মারতে পারে তাহলে 500 টাকা হারাবো। যা টাকা গেছে যাক, বাজিটা না হারি। গোপেশ গম্ভীর হয়ে বলল, তাই বা কেন? টাকাটা তো মনে হয় বেশি দূর যায়নি। ওই তো বীজলাল বেগুনালার কাঁধের গামছাটায় কি যেন একটা বাধা আছে, দেখুন তো। বলাই বাহুল্য, বীজলালের গামছায় বাঁধা অবস্থায় শৈবালবাবুর টাকা পাওয়া গেল এবং বীজলাল খুবই অস্বাভাবিক হাসি হেসে উঠল। গোপেশবাবু, আপনি তো আমাকে জেল খাটিয়ে মারবেন। বাজার টাজার সেরে গোপেশ যখন ফেরে তখন মোড়ের মাথায় গোলবাড়ির বারান্দায় বসে থাকা অসীমবাবু তাকে ধরবেনি। ও গোপেশ, আরে এসে বসো না, মাছটা কি কিনলে একটু দেখিয়ে যাও। বুড়ো মানুষ বলে গোপেশ বা আর কেউই তাকে এড়াতে পারে না। অহিনবাবু বেশ ভোরে ওঠে, একটু মর্নিং ওয়াক সেরে এসেই বারান্দায় দক্ষিণ কোণাটায় মোড়া পেতে বসে থাকেন। অহিনবাবুর এই কোণটায় বসবার একটা কারণ হলো ও দিকটার বড়লোক আশুতোষ ঘোষের বাড়ির রান্নাঘর। সকাল থেকেই রান্নাঘরের নানা রকম ভালো ভালো গন্ধ আসতে শুরু করে। রুটি সেকার গন্ধ, ডিম ভাজার গন্ধ, মাংসের গন্ধ, মাছের কালিয়া বা পোলাওয়ের গন্ধ। অহিনবাবু নিজের পয়সায় ভালো কিছু কখনোই কিনে খেতে পান না, কিন্তু গন্ধের নেশায় তার অর্ধেক খাওয়া হয়ে যায়। তার আরেকটি নেশা হলো কে কি বাজার থেকে কিনে এনেছে সেটা আবার দেখা। বসে বসেই হাঁক মারেন, ও হে, ও শিকদার, বলি সব ভালো তো? তা মাছটা মনে হয় আজ জব্বর কিনেছ, মুখখানা তোমার বেশ হাসি খুশি দেখছি। দেখি দেখি আমরাও একটু হাসি। বাহ বাহ, এই যে সরল পুঁটি গো, ভারী তেলালো মাছ। একটু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে রাখতে পারলে একদম সেই রকম লাগবে, এক্কেবারে চাকুম চাকুম করে খেতে লাগবে। আরে খুব মজেছেন মশাই। পেন্নাম পেন্নাম, আজও কি কাটাপোনা নাকি? থলেটা একটু ফাঁক করুন তো দাদা, আপনার কাটাপোনাটাকে একটু গুড মর্নিং জানিয়ে দিই। ব্রাহ্মণের ভোগে লাগবে, বেটার কপালটা ভালোই। আরে আরে, কে ও? কালী না? বলি পালাচ্ছ কোথায়? তোমার মাছ তো দেখেই ছাড়বো। ও বাবা, এ যে দেখছি ফুলকপি আর কই মাছ, তা আজ তো একেবারে খুন খারাপই করে ফেলেছ হে। সবাই চলে টলে গেলে অহিন ধীরে সুস্থে বাজারে বেরোন। বেশি বেলায় বাজারে তেমন কিছু থাকে না। ঝর্তি পড়তি যা পান সস্তায় কিনে নিয়ে আসেন। কপি পাতাটাকে অনেক সময় দোকানিরা ফেলে দেয়। অহিনবাবু সকলের অলক্ষ্যে তাও কয়েকটি কুড়িয়ে নেন। এই সময়ে বাজারে অহিনবাবুর সঙ্গে প্রায় দিনই বিধুবাবুর দেখা হয়ে যায়। বিধুবাবু লোকটার ভারী ভুলো মন। সকালবেলায় বাজারে প্রতিদিনই তিনি কিছু না কিছু হারিয়ে যান, হয় পয়সা, না হয় চশমা কিংবা ঘড়ি, অথবা পকেটের পেন, কখনো পায়ের এক পাটি চটি, কোনোদিনও রুমাল কিংবা মাছের থলে। সেটা আবার খুঁজে দেখতে বাজারে ফিরে আসতে হয় তাকে। বিধুকে দেখে অহিনবাবু হাঁক দেন, বলি, ও বিধু, বাজারে আবার দেখছি যে কিছু ফেলে গেছো নাকি? আচ্ছা, তুমি সব সময় এত কি ভাবো বলো তো? বিধু মাথা চুলকে বলেন, ভাবছি দুনিয়াটার হচ্ছে কি। কেন, দুনিয়াটার আবার কি হবে এমন? এই তো আজও সূর্য পূর্ব দিকে উঠেছে, মাছের দাম বেড়েছে, শীতকালে শীত বেড়েছে। বিধুবাবু তবু মুখটা গোমড়া করে বললেন, তবু দুনিয়াটার একটা কিছু হচ্ছে। অহিনবাবুর দীর্ঘশ্বাস ফেলে বলেন, তা তো হবেই। গল্পগুজব করতে করতে অহিনবাবু আর বিধুবাবু যখন ফেরেন তখন প্রায়ই রোষপাগলা এসে অহিনবাবুর পথ আটকায়। এই যে বাবু, কিছু ভিক্ষে দিবেন?
রোশো পাগলাকে দেখলে অহিনবাবু ভারী বিব্রত বোধ করে থাকেন। বলেন, আহ, যাও যাও, অন্যদিকে দেখো না। রোশো ছাড়ে না, পিছু পিছু আসতে থাকে আর খিকখিক করে হেসে ওঠে আর বলে, জীবনে একটা দিন দিয়ে দেখুন না, মনটা কেমন ফুরফুরে লাগবে, গান গাইতে ইচ্ছা করবে, গিনিমা মুখ চকচকে করে থাকবে। আহ, যাও না হে, বলছি তো নেই। রোশো বিড়বিড় করতে থাকে, না দিলে আজ আপনার ডাল সেদ্ধ হবে না, না দিলে আজ আপনার ডাল সেদ্ধ হবে না, মাছে নুন বেশি পড়ে যাবে, গলায় কাটা ফুটবে। গোটা লাল ডিঙে রোশো পাগলাই একমাত্র লোক যে চাঁদ দেখলেও খুশি হয়, আমাবস্যাতেও আনন্দে গান গিয়ে ঘুরে বেড়ায়। সে রোদেও খুশি, বৃষ্টিতেও তার আহ্লাদ, শীত গ্রীষ্ম সব সময় সব ঋতুতেই তার মন নাচে। সর্বদাই রোশো খুশি বটে, কিন্তু খিদে পেলে ভারী রেগে যায়। রোশোর খিদে পায় সকালেই, ঘুম থেকে ওঠার সাথে সাথেই। যে কোনো বাড়ির সামনের রাস্তায় পায়খানা করে, সেই বাড়ির উদ্দেশ্যে তর্জন গর্জন করতে থাকে। সব তো বেরিয়ে গেল, এখন ভিতরটা ফাঁকা হয়ে গেছে না, নিজেরা তো দিব্যি সারছ, রোশোর কথা একটু ভাবতে হবে না? লোকে রোশোর নোংরামি দেখে চটে যায় বটে, কিন্তু তাদেরও অভ্যাস হয়ে গেছে। খেতে দিলে অবশ্য রোশো নিজেই নোংরাটা সাফ করে দেয়। দুপুরে রোশো খায় জৈনদের নোঙ্গরখানায়, রাতে এঁটো কাটা জুটে যায়। খাওয়ার সবটুকু বাদ দিলে রোশো ভারী আনন্দে আছে। রাত্রিবেলা সে গিয়ে নয়ন সাধুর আখড়ায় পড়ে থাকে, আর ভূতেরা নাকি তার গা হাত পা টিপে দেয়। বলাই বাহুল্য, লামডিংয়ের মতো জায়গায় আবার ভূত, এ কি মানায়? বাস্তবিক লামডিংয়ে ভূতের এতই বাড়বাড়ন্ত এবং খ্যাতি ছিল যে নানা জায়গা থেকে অনেক সাধুতান্ত্রিক আর ফকির ভূত ধরতে লামডিংয়ে চলে আসতো। বিশেষ করে শীতে আর বর্ষায় নাকি ভূতেরা চারদিক গিজগিজ করে। করবেই বা না কেন? কারণ বর্ষায় আর শীতেই বুড়ো আর থুরথুরেরা খুব মরে, তাই তো ভূত হয়ে চারিদিকে ঘুরে। বেশি নয়, নয়ন সাধু মোট 5টা ভূত ধরেছিল, তার মধ্যে একটা হলো খাঁটি মেম সাহেব। নয়ন সাধু কথাটা খুব বড়াই করে বলে বেড়াতো, আমার 5 জনের মধ্যে একটা মেম বুঝলি, মাটির তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে আর একটা কবরের উপর হুমড়ি খেয়ে পড়ে কাকে যেন খুব আদর করছিল। আমি গিয়ে খপ করে ওর চুলের কুঠি চেপে ধরলাম। কিরে মেম, এখানে কি হচ্ছে? অমনি হাউমাউ করে কেঁদে উঠল। সাধু বাবা, আমি আমার ছেলেকে আদর করছি, মাত্র 3 বছর বয়সে মারা গিয়েছিল কলেরায়। তা মেমটার জন্য খুব দুঃখ হলো। ছেলের আত্মা তো স্বর্গে চলে গেছে, নিষ্পাপ শিশু, তার আত্মা তো আর পাপের দুনিয়ায় পড়ে থাকবে না। সেই থেকে মেমটাকে বুঝিয়ে সুজিয়ে রেখেছি পুষে। মেম ভূতটাকে নয়ন সাধু ধরলেও মল্লিকবাবুর বাড়ির ঘড়িরামকে সে ধরতে পারেনি। ঘড়িরামকে ধরা এত সহজ ছিল না। ঘড়িরাম যখন জীবিত ছিল তখন একটা নেশাই ছিল তার, ঘড়ির নেশা। খুবই গরিব ছিল বলে ঘড়িরামের পক্ষে ঘড়ি কেনা ছিল দুঃসাধ্য। সে কুলির কাজ করত বটে রেল স্টেশনে। কি করে এবং কেনই বা তার ঘড়ির শখ হলো বলা মুশকিল। তবে ছোট্ট একটা কাচের বাক্সে, ঢাকনাওয়ালা বাক্স, তার মধ্যে 3টে কাঁটা ঘুরছে, এ দৃশ্য দেখলে সে মুগ্ধ হয়ে যেত। শোনা যায় ঘড়িরাম বিস্তর মেহনত করে না খেয়ে পয়সা জমিয়ে বহুদিনের চেষ্টায় সস্তায় একটা ঘড়ি কিনেছিল এক জুয়ারির কাছ থেকে। কিন্তু যেদিন ঘড়িটা সে কেনে তার পরদিনই পুলিশ এসে তাকে চুরির দায়ে ধরে নিয়ে যায়। ঘড়িরামকে জেল খাটতে হয়েছিল কমাস। জেল থেকে বেরিয়ে এসেই ঘড়িরাম অন্য মূর্তি ধরল। বিনা দোষে জেল খাটার শোধ তুলতে সে তখন ভয়ঙ্কর হয়ে উঠল। যে লামডিঙাকে প্রায় ঘড়ি শূন্য করে দিয়েছিল সে। ছোরা নিয়ে সন্ধ্যের পর সে বিভিন্ন রাস্তার মোড়ে অপেক্ষা করত এবং যে যেত তারই হাতের ঘড়ি কেড়ে নিত। মোট 3067টা ঘড়ি সে সংগ্রহ করে মল্লিক বাবুদের পরিত্যক্ত বাড়ির মাটির নিচে জমিয়ে রেখেছিল। অবশেষে পুলিশ তার সন্ধান পেল
এবং বাড়ি ঘিরে ফেলল। ঘড়িরাম পালানোর চেষ্টা করল না, আত্মসমর্পণও করেনি। সে ছোড়া হাতে পুলিশকে তেড়ে এলো মারতে, ফলে পুলিশের গুলিতে মরে গেল। কিন্তু আশ্চর্য, এই যে মরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘড়িরামের শরীর থেকে একটা বায়ুভূত ঘড়িরাম হয়ে বেরিয়ে এলো এবং পুলিশকে তাড়া করতে লাগলো। সেই থেকে মল্লিক বাবুদের বাড়ির ধারে কাছে কেউ ঘেঁষে না। কিন্তু আশপাশ দিয়ে যারা দিনের বেলায় যায় তারা ৩,৭৬৭টা ঘড়ির সমবেত টিকটক আওয়াজ শুনতে পায়। টিকটক শব্দটা অবশ্য লামডিংয়ে নতুন কিছু নয়, বরং এ শব্দ লামডিংয়ের একটি অতি পরিচিত শব্দই বলা যায়। ছোট্ট এক ধরনের টিনের খেলনা আছে যা হাতের তলায় লুকিয়ে নিয়ে চলা যায়। টিনের একটু পাত আছে, সেটাতে আঙুলের একটু চাপ দিলে টিকটক করে শব্দ করে। ফুলু নামে একটা মেয়ে রোজ তার বাড়ির জানালা দিয়ে নন্টু নামে একটা ছেলেকে দেখতে পেত। নন্টু বেশ ভালো ছেলে, কোনো দিকেও তাকায় না, ক্লাসে ফার্স্ট হয়, প্রাইজ পায়, দেখতেও সুন্দর। কিন্তু ফুলুর খুব ইচ্ছে হয় নন্টু তার দিকে একটু তাকাক। ফুলুও দেখতে খুব সুন্দর, কিন্তু পোলিও রোগে তার দুটো পা এমনভাবে কুঁকড়ে গিয়েছিল যে দোতলা থেকে সে নামতেই পারত না। ফুলুই একদিন ফেরিওয়ালার হাতে ওই খেলনাটার শব্দ শুনে একটা কিনে নেয়। নন্টু যেই যেত অমনি বাজাতো। নন্টুও দোতলার দিকে তাকাতো, চোখাচোখি হতো দুজনে। ফুলুও হাসতো, নন্টুও হাসতো। ফুলু হাসতো আনন্দে উত্তেজনায়, নন্টু হাসতো করুণায়। কিছুদিন পরেই নন্টু পাশ করে বড় শহরে পড়তে গেল। ফুলু খেলনাটা অবহেলায় ফেলে রাখলো বিছানার পাশে টেবিলে। সেখান থেকে সেটা একদিন নিয়ে নিল তার ছোট ভাই টুলু। টুলু খেলনাটা বাজিয়ে তার ঘুমন্ত মাকে চমকে দিত, কুকুর বেড়ালকে ভয় দেখাতো। তারপর সে একদিন সেটার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলল। টুলু ও ফুলুর বাবা ও তার মায়ের মধ্যে একদিন বেশ ঝগড়া হলো, কথা বন্ধ হয়ে গেল। কিন্তু টুলুর বাবার চা চাই, জল চাই, সময় মতো ভাত চাই, অথচ কথা বন্ধ। এদিকে টুলুর মার হয়তো দোকান থেকে কিছু আনতে হবে, আনাতে হবে, বা অসময়ে টাকার দরকার পড়েছে। টুলুর বাবা হঠাৎ হাতের কাছে টিকটক খেলনাটা পেয়ে সেটা বাজালেন এবং তার বউ সংকেত বুঝে তাকে চা জল দিয়ে গেলেন। খেলনাওয়ালা আবার আসায় টুলুর মাও ওরকম একটা খেলনা কিনে নিজের কাছে রাখলেন। দুজনের মধ্যে প্রায়ই ভাব, প্রায়ই ঝগড়া, আবার ভাব, আবার ঝগড়া, এগুলো লেগেই থাকতো। আর এই যন্ত্রের সাহায্যেই পরস্পরকে সংকেত বাক্য পাঠাতো তারা। দেখা দেখি আরও স্বামী স্ত্রীরাও অনুরূপ খেলনা কিনে ফেললেন। খেলনাটার নাম দেয়া হলো কটকটি। তারপর থেকে লামডিংয়ে টিকটক শব্দের আর কোনো অভাব রইল না। সর্বত্র এবং প্রায় সর্বদাই টিকটক শোনা যেতে লাগলো। এই শব্দই একদিন বজ্রেশ্বরকে তার ঘরের বাইরে টেনে আনলো। বজ্রেশ্বর বসু যে লামডিংয়ে থাকেন এটা অনেকের জানা ছিল বটে, কিন্তু মানুষটা গত 20 বছর তার ঘর থেকে বেরোয়নি। বাজার হাট দোকানপাট কোথাও তাকে কখনো দেখা যায় না। তার বাজার ঘাট করেন পৌরা স্ত্রী। বজ্রেশ্বর তার ঘরে বসে গত 20 বছর যাবৎ একটানা সৃষ্টিতত্ত্ব বিষয়ে একটা গুরুতর গবেষণা চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ বলে শুনেছেন, তবে মানুষটাকে কেউ চোখে না দেখতে পাওয়ায় মোটামুটি তার আকার সবাই ভুলেই গিয়েছিল। সেদিন রাতে চোর মগন এসে পায়রার জানালার পাশে দাঁড়িয়ে কটকটি বাজিয়ে তাকে সংকেতে ডাকছিল। চুরি করতে বেরোনোর আগে পায়রার সঙ্গে রোজই সে দেখা করে যায়। গগনবাবুর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছে 2 দিন। গগনবাবু কটকটি বাজিয়ে তার স্ত্রীর কাছে ভাত চাইছিলেন। কালীবাবুর বাড়িতে বেড়ালে
দুধে মুখ দিয়েছে বলে তার ছেলে বাবু আনন্দে কটকটি বাজাচ্ছিল। আজ রাতে তাকে আর দুধ খেতে হবে না। কাছাকাছি কতগুলো কটকটি একসঙ্গে বেজে ওঠায় বজ্রেশ্বর দীর্ঘ 20 বছরের মধ্যে এই প্রথম সচকিত হলো। তার মনে হতে লাগলো একটা কোনো বিপর্যয় আসন্ন। তিনি তাড়াতাড়ি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তিনি দেখলেন পৃথিবীটা 20 বছরে অনেক পাল্টে গেছে। যেখানে গাছ ছিল সেখানে বাড়ি উঠেছে, যেখানে মাঠ ছিল সেখানে রাস্তা হয়েছে। সেদিন খুব ফুটফুটে জ্যোৎস্না ছিল। বজ্রেশ্বর মুগ্ধ হয়ে চারিদিকটা দৃশ্য দেখতে লাগলেন এবং ঘুরে বেড়াতে লাগলেন। তাকে দেখে পায়রা ভূত ভূত বলে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল এবং মগন রাম রাম বলতে বলতে প্রাণ ভয়ে ছুটে পালালো। মগনের কটকটি যন্ত্রণায় পড়ে গিয়েছিল। বজ্রেশ্বর সেটা কুড়িয়ে পেলেন এবং বাজিয়ে দেখলেন। গত 20 বছর পর তিনি ঘরের বাইরে আসেননি, তাই তিনি জানেন না মানুষ এই বছরে কি আবিষ্কার করেছে। তিনি দেখে খুবই বিরক্ত হলেন যে মানুষ এই বিশ্রী যন্ত্রটা আবিষ্কার করেছে। কটকটিটা হাতে নিয়ে তিনি আনমনে হাঁটতে লাগলেন। সামনেই একটা ভাঙা বাড়ি এবং পরিত্যক্ত বাগান। বাগানের ধারে তিনি এক যুবক এবং একটি যুবতীকে খুব ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেখলেন। যুবক এবং যুবতীরা জ্যোৎস্না রাতের নির্জনতায় দাঁড়িয়ে কি করতে পারে তা বজ্রেশ্বর চিন্তা করতে লাগলেন। তিনি সোজা গিয়ে তাদের সামনে হাজির হয়ে কটকটিটা বাজিয়ে ক্ষুদ্রস্বরে বলতে লাগলেন, মানুষ গত 20 বছরে এইসব আবিষ্কার করে দুনিয়াটাকে উচ্ছন্নে দিচ্ছে, আর তোমরা এখানে নিশ্চিন্তে দাঁড়িয়ে ফিসফিস করছো। যুবতীটি জল ভরা চোখে যখন বজ্রেশ্বরের দিকে ফিরে চাইল, তখন বজ্রেশ্বর অবাক হয়ে দেখলেন মেয়েটি মেম সাহেব। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ছেলেটা বজ্রেশ্বরের দিকে কটমট করে চেয়ে বলল, আমরা দুঃখের কথা বলছিলাম আর আপনি এসে আমাদের সব ভণ্ডুল করে দিলেন। মানুষ কি করছে তা আমরা কি জানি? জানতে হলে মানুষদের কাছে যান, আমরা মানুষ নই। বজ্রেশ্বর অবাক হয়ে বললেন, তবে তোমরা কি? আমি ঘড়িরাম আর এ হচ্ছে মেরি। আমরা দুজনে দুজনকে ভালোবাসি। বজ্রেশ্বর ভালোবাসা কথাটার তেমন মানেই জানেন না। মাথা চুলকে বললেন, ও তা বেশ তো। কিন্তু মনে মনে বজ্রেশ্বর খুব ভাবতে লাগলেন, ভালোবাসা জিনিসটা গোল না চৌকো, লাল না সবুজ? ঘড়িরাম আর মেরি এই জ্যোৎস্না রাতে বজ্রেশ্বরকে পেয়ে তাদের দুঃখের কথা বলতে লাগলো। ঘড়িরাম মেরিকে বিয়ে করতে চায়, কিন্তু নয়ন সাধু বলেছে ঘড়িরাম যদি 3000 পণ না দেয় তাহলে সে মেরিকে ছাড়বে না। অথচ ঘড়ি হচ্ছে ঘড়িরামের প্রাণ। অনেকক্ষণ ধরে শোনার পর বজ্রেশ্বরের মাথায় হঠাৎ পরিষ্কার হয়ে গেল ভালোবাসা জিনিসটা তিনি ভুলেই গিয়েছিলেন। বহুকাল পর স্মৃতিপটে আবার সেসব ভেসে উঠল। ঠিকই তো, তিনিও তার বউকে একসময় ভালোবাসতেন। তারপর সৃষ্টিতত্ত্বের পাল্লায় পড়ে জিনিসটা একদম উবে গিয়েছিল তার মন থেকে। বজ্রেশ্বর আর দাঁড়ালেন না, প্রায় দৌড়ে বাড়ি ফিরে দেখলেন তার পৌড়া স্ত্রী ঘুমোচ্ছেন। মুখখানায় দুঃখ দুর্দশার ছাপ পড়েছে বটে, কিন্তু তখনও লক্ষ্মীশ্রী লেগে আছে। বউকে ঘুম থেকে জাগিয়ে একটু আদর করতে ইচ্ছে করছিল তার, কিন্তু বহুকাল বউকে ডাকেনি বলে নামটিও তার মনে আসছিল না। হঠাৎ হাতের কটকটির দিকে নজর পড়ায় হাঁপ ছেড়ে বাঁচলেন বজ্রেশ্বর। বউয়ের কানের কাছে কটকটিটা নিয়ে বাজাতে লাগলেন। বহুদিন বাদে এই রাতে দুজনের খুব ভালোবাসা হলো। তারা দুজনেই খুব হাসলেন, একটু কাঁদলেনও। অনেক জমা কথা ছিল, সেগুলোও বলতে লাগলেন। কথার ফাঁকে কৌশলে বইয়ের নামটাও জেনে নিলেন বজ্রেশ্বর। উমা নামটা তার বেশ পছন্দ হলো। আর সবচেয়ে বড় কথা, কটকটি জিনিসটাকে তার আর অপছন্দ হলো না। খুবই উপকারী জিনিস, মানুষের অনেক কাজে লাগে। পরদিন থেকেই বজ্রেশ্বরকে পথে ঘাটে বাজারে সর্বত্র দেখা যেতে লাগলো। হাতে কটকটি যখন তখন বাজাচ্ছেন। লোকে জ্বালাতন হয়ে গেল। লামডিংয়ের লোকের অবশ্য জ্বালাতনের অভাব ছিল না। কোজাগরী পূর্ণিমায়
লামডিংয়ের আশেপাশে বনের মধ্যে যেসব সাদা সুন্দর ডল পুতুলের মতো পরীরা নেমে আসতো, তাদের কথা সকলেই জানে। লামডিংয়ের পরীদের মতো সুন্দর পরী অন্য কোথাও দেখা যায় না। তারা বুনো ফুলের মধু খেতে আর ঘুরে বেড়াতে আসতো, বাতাসের সাথে উড়ে উড়ে বেড়াতো। বাতাসে ভেসে ভেসে তারা কত রকমের নাচের মুদ্রা তৈরি করত। চারদিকটা ভরে উঠত তাদের গায়ের সুগন্ধে। কিন্তু জ্বালাতন এলো অন্য দিক থেকে। ভিন্ন গ্রহের যেসব প্রাণী মহাকাশ থেকে প্রায়ই লামডিংয়ের বনে বাদারে তাদের বেলুনের মতো বা চুরুটের মতো বা পিরিচের মতো মহাকাশ যানে করে নামতো, তাদের সঙ্গে কারো কখনো ঝগড়া বিবাদ বা যুদ্ধ হয়নি। তারা নেমে এসে লামডিংয়ের স্বরে সতেজ ঘাস কেটে নিয়ে যেত, ছিঁড়ে নিয়ে যেত লেবু বা কর্মচার পাতা। তাদের চেহারা খুবই অদ্ভুত, পোশাকটাও অন্যরকম। লামডিংয়ের লোকেরা তাদের দূর থেকে দেখত, কাছে যেত না। খালি রসো পাগলা গিয়ে তাদের কাছে বিড়ি চাইত। ভিন্ন গ্রহের প্রাণীরা যে বিড়ি খায় না তা তো আর রসো পাগলা জানে না, তবে তারা ঘাস ও গাছের পাতা খেতে খুবই ভালোবাসত। ভিন্ন গ্রহের একজন প্রাণী একবার সত্যসিন্ধু বাবুর নাতনির হাত থেকে রসগোল্লা কেড়ে নিয়ে খেয়েছিল বলে শোনা যায়। রসগোল্লা খাওয়ার পরই সে সম্পূর্ণ মাতাল হয়ে টলতে টলতে কোনো রকমে তার মহাকাশ যানে ফিরে গিয়েছিল। একবার তাদের নজর পড়ল ওই পরীদের দিকে। সেবার কোজাগরী পূর্ণিমার দিনে যখন পরীরা এসে জঙ্গলে ঘুরে ঘুরে আনন্দ করছে, ঠিক তখন মহাকাশ যানগুলো চারিদিক থেকে নেমে এলো এবং ভিন্ন জগতের প্রাণীরা দলে দলে জাল, দড়ি আর আটাকাঠি নিয়ে এলো পরীদের ধরতে। তারপর বনের মধ্যে সে কি হুড় যুদ্ধ! রসো পাগলাই প্রথম খবরটা দিল সবাইকে ছুটে এসে। লামডিংয়ের লোকেরা খুব বীর নয়, কিন্তু পরীরা হলো তাদের নিজেদের ছেলে মেয়ের মতো। লাঠিসোঁটা নিয়ে তারাও ছুটল পরীদের বাঁচাতে। কিন্তু ভিন্ন গ্রহের প্রাণীরা অনেক বেশি শক্তিশালী ও বুদ্ধিমান। তারা নানা রকম অস্ত্রশস্ত্র বের করে ভয় দেখাতে লাগলো। অন্যদিকে পরীরা তখন প্রাণপণে ছুটোছুটি করছে, আর একদল ভিন গ্রহের প্রাণী তাদের কাছে কলাকৌশলে ঝপাঝপ ধরে ফেলছে। এই যখন অবস্থা, তখন হঠাৎ ঘড়িরাম কোথা থেকে এসে হাজির হলো। তার হাতে ছোরা, সঙ্গে মেরির হাতে এক গাছা ঝাঁটা। তারপর সে এক লঙ্ঘা কাণ্ড। ভিন্ন গ্রহের প্রাণীরা যতই গুলি করুক আর রশ্মি ছুড়ুক, ঘড়িরামের কিছুই হয় না। কিন্তু ঘড়িরামের পরাক্রমে তাদের নাজেহাল অবস্থা। মেরির ঝাঁটাও কম গেল না। নয়ন সাধুর 5টা ভূতও এসে হাত লাগালো। তাদের চেহারা রোগা এবং ধোয়াটে হলেও ভিন্ন গ্রহের প্রাণীরা তাদের কাছে হারান হেরে পালালো। পরীরা আবার খেলতে লাগলো বনের মধ্যে। লামডিংয়ের গল্প সহজে শেষ হবার নয়। এক গল্প থেকে আর একটা গল্পে এবং তা থেকে আরও একের পর এক গল্পে চলে যেতে বাধা নেই। চোর, সাধু, ম্যাজিশিয়ান, লোভী, কৃপণ, সব ধরনের মানুষ নিয়ে লামডিঙা। নিত্যই সেখানে সব নতুন নতুন ঘটনা শুরু হচ্ছে, কিন্তু সব ঘটনারই তো শেষ হচ্ছে এমনটি তো নয়। আসলে পৃথিবীর কোনো গল্পই বোধহয় পুরোপুরি শেষ হয় না। নানা শাখা প্রশাখায় তা ছড়িয়ে যেতে থাকে, কিন্তু আমাদের তো এক জায়গায় থামতে হবে। ধন্যবাদ।